নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্ডিয়ার রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের লাস্ট 5 বছরের সব থেকে ফেভারিট সেক্টরের একটি ফেভারিট কোম্পানি নিয়ে ডিসকাস করব। যে কোম্পানি নিয়ে আজ থেকে 1.5 বছর আগে আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম যে সেই কোম্পানির প্রাইস কেন আমি বড় কারেকশনের সম্মুখীন দেখতে পাচ্ছিলাম, তার সমস্ত লজিক, কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফান্ডামেন্টালের পয়েন্টসগুলো উল্লেখ করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। ঠিক আমি যেরকম এক্সপেকটেশন রেখেছিলাম সেই অনুযায়ী কোম্পানি লাস্ট 1.5 বছরের টাইমে 60% আশেপাশে কারেকশন করে বসে আছে। তো আমি আজ থেকে 1.5 বছর আগে সেই লেভেলে কোম্পানিটা যে ভিউ রেখেছিলাম, আজকে কি এই 60% ডাউন ট্রেন্ডের পরে এই কোম্পানিটা কোনো অ্যাট্রাক্টেবল ভ্যালুয়েশনে এসেছে কিনা, এই লেভেলে এই কোম্পানিটাকে আমাদের দেখা উচিত কিনা, সেই পয়েন্টসগুলোই আপনার সাথে কভার করব। সবার আগে বলে দিই, ইন্ডিয়ার রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের ফেভারিট সেক্টর রেলওয়ে সেক্টর থেকে কোম্পানিটাকে সিলেকশন করেছি। চলুন একবার স্ক্রিন শেয়ারের মাধ্যমে পুরো কোম্পানিটা এই 60% কারেকশনের পরে ঠিক কিরকম পজিশনে রয়েছে, এই লেভেলে কোম্পানিটায় আপনাদের ঠিক কিরকম ডিসিশন নেওয়া উচিত। কারোর যদি এই কোম্পানিটা হায়ার লেভেলে কেনা থাকে তাদের এখন অ্যাভারেজ করা উচিত কিনা, অথবা এই কোম্পানিতে বর্তমান প্রাইসে যেরকম ভ্যালুয়েশনে কোম্পানি রয়েছে, কোম্পানির বিজনেস মডেলটাও আমি একটু পরে আপনার সাথে ডিসকাস করব, যাতে করে আপনারা একটা পারফেক্ট ভিউ তৈরি করতে পারেন। তবে আমার তরফ থেকে এই কোম্পানিটায় কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে থাকবে না। আমি শুধুমাত্র ইলাস্ট্রেশন পারপাস আপনাদের আমার ভিউটা দেওয়ার চেষ্টা করছি যে এই কোম্পানিতে আমি আমার পোর্টফোলিওতে যদিও কোম্পানি নেই, মানে এই কোম্পানিটায় আমার মাইন্ড কি বলছে যে এই লেভেল থেকে কি কোম্পানি একটা ভালো লেভেলে রিকভারি করার স্কোপ রয়েছে, নাকি কোম্পানিতে এখান থেকেও ভ্যালু ট্র্যাপের পয়েন্টস রয়েছে। রিটেল ইনভেস্টরদের ঠিক কি ডিসিশন নেওয়া উচিত, আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখবো, কারণ সকল ইউটিউবারদের আপনি দেখতে পাবেন যেগুলো আপনারা শুনতে চান আপনাদের সেরকম টাইপেরই পয়েন্টস কভার করা হয়। যেরকম ম্যাক্সিমাম লোকেদের আমি দেখি এই চার্ট অ্যানালাইসিস করে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফিবোনাকি, বলিঞ্জার ব্যান্ড হাবিজাবি কনসেপ্ট নিয়ে তারা ব্যস্ত, এবং লং রানে 5 বছর আগে তারা যে পজিশনে দাঁড়িয়ে থাকে, যে কারণে 5 বছর পরেও তারা সেই পজিশনে দাঁড়িয়ে থাকে। তারা ডিপ ফান্ডামেন্টাল এবং ভ্যালু ক্রিয়েশন, কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশন এবং তার সাথে কোম্পানির ডিপ ভ্যালুর পয়েন্টসগুলো মার্কেট সাইকেলের সাথে ঠিক ম্যাচ করতে পারে না। তো চলুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমার লজিকগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং কোম্পানির নাম তো আপনাদের স্ক্রিনের উপরেই চলে এসেছে। যে কোম্পানিটা নিয়ে আজকে আমি ডিসকাস করছি, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন। এই কোম্পানি লাস্ট 5 বছরে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের একদম ফেভারিট লিস্টেড টপ র্যাঙ্কিং এর কিছু কোম্পানি। এই কোম্পানির যদি আমি প্রাইস দেখি, এর হাই কত বানিয়েছিল, নর্মাল চার্টে দেখতে পাচ্ছেন 217, সেখান থেকে বাম্পার কারেকশনের পরে কোম্পানি 91-তে এসেছে। যে সময় কোম্পানি কারেকশন করে 112-13 বা 120-র আশেপাশে ছিল, আমি বারবার আপনাদের সাবধান করেছিলাম যে প্রত্যেকটা আপে এই ধরনের কোম্পানিতে মানে অ্যাকচুয়ালি ইনভেস্টরদের বেরিয়ে যাওয়ার মতন অপরচুনিটি দেখা যাচ্ছিল। কারণ এখান থেকেও কোম্পানি যদি আমি দেখি, এতটা কারেকশনের পরেও এই লেভেলেও কোম্পানিটা আমার ঠিক লাগছে না, আমার একটু রিস্কি কোম্পানি মনে হচ্ছে। কেন, চলুন সেই পয়েন্টসগুলো আপনার সাথে বুঝিয়ে দিই। সবার প্রথমে যদি বিজনেসের জাস্ট 2-3টে পয়েন্টস আপনাদের বোঝাই, এই কোম্পানি অ্যাকচুয়ালি কি বিজনেস করে। এই কোম্পানি কস্ট এবং লিজিং মডেলে বিজনেস রান করে থাকে। লিজের টাকা অ্যাকচুয়ালি বাজেটেই প্রভিশন হিসেবে ধরা থাকে। এই কোম্পানি অ্যাকচুয়ালি ধরতে পারেন ডেডিকেটেড ফ্রেট করিডোর, বন্দে ভারত এক্সপ্রেস এবং স্টেশন রিস্ট্রাকচারিং এর মতন যে সমস্ত কাজগুলো থাকে এখানে কোম্পানি ফান্ড করে থাকে। তো সেখান থেকেই কোম্পানি রেভিনিউ জেনারেট করে। তবে কোম্পানিতে একটা বিশাল বড় পজিটিভ সাইড, যে এতদিন কোম্পানি যে বিজনেস মডেলটা রান করতো সেই বিজনেস মডেলে এনপিএ কোম্পানির কাছে 0 ছিল, যেটা এই কোম্পানির জন্য কিছুটা অ্যাডভান্টেজ ছিল। কিন্তু বর্তমানে তার বিজনেস মডেলে কিছুটা রিস্ক হয়েছে, এবং এই রিস্ক ঠিক ফিউচারে কি হবে সেটার উপর ডাউট রয়েছে। কারণ কোম্পানি ওই 0 এনপিএ বিজনেস থেকে বেরিয়ে বর্তমানে নিউ বিজনেস সেগমেন্টে মেট্রো, তার সাথে পোর্ট এবং রিনিউয়েবল এনার্জি বিজনেস সেক্টরও তারা ফোকাস করছে। যেটা যদি বিজনেস মডেল সাকসেস হয় তাহলে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে, কিন্তু সাকসেস না হলে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি কিন্তু রিস্কি পজিশনে যাবে। তো এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে। আমি যদি সিম্পল পয়েন্টস হিসেবে এই ভ্যালুতে কোম্পানিটাকে বোঝানোর চেষ্টা করি, উপর থেকে দেখলে 17-র পি রেশিও কোম্পানি আমাকে সস্তা বোঝাচ্ছে।
কিন্তু যদি আপনি কোম্পানির এখানে পিইজি রেশিও দেখেন, তাহলে কোম্পানির পির এগেনস্টে দেখুন, পিইজি রেশিও আমাদের বলে পির এগেনস্টে কোম্পানির প্রফিট গ্রোথ কি রয়েছে, মানে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কি 17 পিই ঠিক আছে। তো পিইজি রেশিও হিসেবে যদি আমি কোম্পানিকে পিই ভ্যালু করি, তাহলে কোম্পানির পিই রেশিও তো হাই রয়েছে, কারণ 5 টাইম পিইজি রেশিও এটা এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনের সাইন দেয়। নেক্সট পয়েন্টে যদি আমি ফিনান্স কোম্পানি হিসেবে প্রাইস টু বুক রেশিও দেখি, তাহলে যেহেতু এটি একটি সরকারি কোম্পানি, যে কারণে 2 টাইম প্রাইস টু বুককে আমি কোনো মতে সস্তা তো অন্ততপক্ষে বলতে পারবো না। যেহেতু সরকারি কোম্পানি, সে কারণে 2% আপনাকে ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে। তবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি কোম্পানির যাই, তাহলে ভালো করে দেখুন অতীতে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশন, এই যে দেখুন অতীতে এই কোম্পানি একবার মাল্টিব্যাগের রিটার্ন দিয়েছে। এখানে 2021-এ কোম্পানির প্রাইস ছিল 21 টাকা, সেখান থেকে দৌড়ে কোম্পানি 210 টাকা। এত দূর কেন যেতে পেরেছে? প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখুন অতীতে 2015-র পর থেকে কোম্পানি বাম্পার লেভেল একটা গ্রোথ করছিল। তবে সেই সময় যে গ্রোথ করছিল, লাস্ট 3 বছর ধরে কিন্তু কোম্পানির গ্রোথ এখানে দাঁড়িয়ে গেছে। এখন কিন্তু কোম্পানি আর কোনো গ্রোথ করতে পারছে না। আপনি যদি কোম্পানির গ্রোথের মধ্যে আসেন, লাস্ট 3 বছরে কোম্পানির সিএজিআর সেলস গ্রোথ করছে মাত্র 5%। প্রফিট গ্রোথের হাল তো আরো টাইট, মাত্র 3%। তো অতীতে আপনি যেহেতু বড় প্রফিট গ্রোথ করেছেন, বড় সেলস গ্রোথ করেছেন, সে কারণে অতীতে মার্কেট আপনার প্রাইসকে বড় লেভেলের রিভ্যালু করেছিল। কিন্তু এখন যদি আপনি দেখেন, তাহলে লাস্ট 3-4 বছর ধরে তো কোম্পানির মধ্যে এখানে কোনো গ্রোথই নেই। অ্যাকচুয়ালি অতীতে একটা ভালো গ্রোথ ছিল, কিন্তু এখানে কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই। এখানে দেখুন 2000 কোটি থেকে কোম্পানির প্রফিট গ্রোথ করে 6000 কোটি করেছে। তো 3 গুণ কোম্পানি প্রফিট গ্রোথ করেছে, শেয়ার প্রাইস বড় রিটার্ন দিয়েছে। এখন কিন্তু কোম্পানির আর্নিং এ এখানে কোনো গ্রোথ দেখা যাচ্ছে না, তো এটা একটা নেগেটিভ সাইন। আর তার সাথে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, ব্যালেন্স শিট অ্যাকচুয়ালি ঠিকঠাক পজিশনে রয়েছে। ক্যাশ ফ্লো নেগেটিভ হতে পারে, অসুবিধার কিছু নেই ব্যাংকিং কোম্পানি হিসেবে, ফিনান্স কোম্পানি হিসেবে। এখানে প্রোমোটার তাদের স্টেককে রিডিউস করেছে 2%, এফআইআই তাদের স্টেককে ওই 1%-এর আশেপাশে মেনটেন করছে, ডিআইআই তাদের স্টেককে এখানে ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের পার্টিসিপেশন 11% ছিল, এখনো 11%ই রয়েছে। তো এখানে যদি আমি আদার্স পয়েন্টস হিসেবে দেখি, আমি আমার ফাইনাল রিভিউটা এখান থেকে দেওয়া শুরু করছি। তো সবার প্রথম এই লেভেলে কোম্পানির ভ্যালুয়েশন, যদি আপনি ব্যাংকিং কোম্পানিকে যেভাবে ভ্যালু করতে হয়, মানে প্রাইস টু বুক ভ্যালু, সেই হিসেবে কোম্পানিতে আমি কোনো ডিপ ভ্যালু দেখতে পাচ্ছি না। মানে কোম্পানি অ্যাকচুয়ালি আমার মত হিসেবে পারফেক্ট ভ্যালুয়েশনে ট্রেড করছে। সস্তা আমি একে বলতে পারবো না, সস্তার থেকে একটু উপরেই রয়েছে। আর যদি আমি পি এক্সপেনশন হিসেবে দেখি, যেমন কেউ যদি মনে করে যে অতীতে 20 টাকা থেকে 200 টাকা হয়েছে, তার মানে এখান থেকেও ফিউচারে ভালো রিটার্ন দেবে, যদি আপনি এরকম এক্সপেকটেশন রাখছেন, তাহলে হয়তো আপনি ভুলও হতে পারেন। কেন? কারণ অতীতে কোম্পানি পির গ্রোথ পেয়েছিল বড় পরিমাণে, মানে সেন্টিমেন্টের কারণে, মানে অতিরিক্ত নেগেটিভ থেকে যেহেতু প্রফিট ভালো লেভেলে গ্রোথ করেছিল, তো ভ্যালু রিরেটিং যেটাকে আমরা বলি, পি এক্সপেনশন বড় লেভেলের পেয়েছিলাম। কিন্তু এই লেভেল থেকে কোম্পানির পিইজি রেশিও আমাদের ক্লিয়ার সাইন দিচ্ছে যে পি এক্সপেনশনের বেনিফিট আমরা পাবো না। কতটা বেনিফিট পেতে পারি? যতটা কোম্পানি আর্নিং গ্রোথ করবে ততটাই। তো সেই হিসেবে কোম্পানি তো এখন 3-4% আর্নিং গ্রোথ করছে। আমি ধরে নিচ্ছি নিয়ার ফিউচারে যদি নতুন বিজনেস মডেল সাকসেসও হয়, তাহলেও কত গ্রোথ করবে। আপনারা আইডিয়া করে নিন, আপনারা নিজেরাই অ্যান্সার পাবেন যে এই কোম্পানিতে ঠিক আপনাদের কি ডিসিশন নেওয়া উচিত। তবে যারা এই কোম্পানিতে একটু হায়ার লেভেলে ইনভেস্ট রয়েছে, বা ধরুন যাদের পোর্টফোলিওতে এখনো টাই লেভেলেও রয়েছে, সেই হিসেবে আমি বলবো একটা 60% থেকে 65% কারেকশনের পরে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া উচিত নয়। আমি এখানে তো ফ্রেশ ডিসিশন কথা ভাবছি না। হ্যাঁ, যদি কারোর একটু হাই রেঞ্জে নেওয়া থাকে, খুব বেশি প্রফিট বা খুব বেশি লসে নেই, বা কেউ যদি টাই পজিশনে রয়েছে, তাহলে আমি বলবো তারা একটু ওয়েট করে দিতে পারে। কারণ যেহেতু ওভারসোল্ড জোনে রয়েছে, একটা শার্প রিকভারিতে আমরা বেনিফিট হিসেবে উঠিয়ে তারপর একটা পারফেক্ট ডিসিশনে অন্য কোনো কোম্পানিতে শিফটিং এর কথা ভাবলেও ভাবতে পারি। এটা হচ্ছে আমার নিজস্ব ওপিনিয়ন। এবার আপনারা কি করবেন? যদি আপনারা ফ্রেশ এন্ট্রির কথা ভাবছেন, বা আপনারা কেউ যদি ভাবছেন অ্যাভারেজিং করবেন, কেউ যদি ভাবছেন এক্সিট করবেন, আপনারা নিজেরাই ফাইনাল ডিসিশন নিতে পারবেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন, আমরা অনেকে ভাবি কি যে কোনো কোম্পানি তার টপের থেকে 50% কারেকশন করলেই সে কোম্পানিতে এন্ট্রি নেওয়া যেতে পারে। হ্যাঁ, অবশ্যই ওয়ারেন বাফেটের সূত্র হিসেবে একটা কোয়ালিটি কোম্পানি কারেকশন করলে, তার ফিউচারে অপরচুনিটি থাকলে, তবেই সে কোম্পানিকে আমরা লোয়ার লেভেলে নিতে পারি। তবে এই কোম্পানিতে মাথায় রাখবেন, এই যে মানে যে সমস্ত স্টেশনগুলো রিস্ট্রাকচারিং হচ্ছে,
এগুলো কি প্রত্যেক বছর হবে নাকি এগুলো 10 বছর পর পর হবে? একটু ব্রেন খাটান, একটু বুদ্ধি খাটান। এই যে আমরা শিয়ালদা স্টেশনটাকে দেখলাম, এটা মানে রিস্ট্রাকচারিং করা হলো, এটা কি আবার পরের বছর হবে না পরের বছর হবে না? রেলের বাজেট কিন্তু বহু বছর গ্যাপে গ্যাপে আসবে বড় লেভেলের, বা না হলে কিন্তু অ্যাভারেজ পজিশনে থাকবে। আর 2019-এর পর থেকে এখানে বড় ক্যাপেক্স হয়েছিল, যে কারণে কোম্পানি বেনিফিট পেয়েছে। হয়তো আপনারা চারিদিকে আপনার আশেপাশে দেখতে পাবেন যে রেলওয়েতে কাজ হচ্ছে, কিন্তু মাথায় রাখবেন এই কাজের অর্ডার কিন্তু আগেই মার্কেট এক্সপেকশন রেখেই, সে কারণেই তাকে 5 টাইম পিইজি রেশিও দিয়েছিল। তো এগুলো সব প্রাইসের মধ্যে ইনক্লুড বলে আমি মনে করছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ফাইনাল ডিসিশন আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর নেবেন। তবে আমার মত অনুযায়ী না তো আমি এখানে কোনো ইন্টারেস্ট রাখছি, না আমি কোম্পানিতে ফিউচারও ইন্টারেস্ট রাখবো 1 বছর বা 3 বছর টাইম ফ্রেমে। তো সেইভাবে আপনারা ডিসিশন নিতে পারেন। আর যদি আপনারা মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু কোয়ালিটি কোম্পানি অ্যানালাইসিস করতে জানেন না, মার্কেট সাইকেল ইউজ করতে জানেন না, কারণ একটা কোয়ালিটি কোম্পানিকেও যদি ভুল মার্কেট সাইকেলে পারচেস করেন তাহলে আপনাদের বড় লস হয়ে যেতে পারে। আবার কোনো একটা অ্যাভারেজ কোম্পানিকেও যদি আপনি সঠিক সাইকেলে পারচেস করেন তাহলে একটা অ্যাভারেজ কোম্পানিও একটা কোয়ালিটি কোম্পানির তুলনায় বেটার পারফর্ম করতে পারে। যে কারণে সঠিক মার্কেট সাইকেলকে ইউজ করে কোয়ালিটি কোম্পানিকে সঠিক এক্সপোজার মেনটেন করে ফান্ডামেন্টাল বুঝে, টার্নারাউন্ড বুঝে তারপর এন্ট্রি হলেই কিন্তু আপনি পারফেক্ট ডিসিশন নিতে পারবেন। তো এই সমস্ত পয়েন্টসগুলো আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। অনেকে মনে করে কি যে কোম্পানির প্রফিট বাড়ছে মানেই ভালো। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে মিস্টান ফুড, এই কোম্পানি মাত্র 2-এর পিই রেশিও ডিমান্ড করছে, কোম্পানি 25% রিটার্ন অন ইকুইটি, কিন্তু এই সমস্ত কিছু চুরি করে দেখা, ডাটাই চুরি করা। তো এই সমস্ত পয়েন্টসগুলো ধরবেন কি করে যে আপনার কোম্পানির যেই ভ্যালুটা দেখাচ্ছে সেটা অরিজিনাল ভ্যালু নাকি ওখানে চুরি করা কোনো ভ্যালু রয়েছে, সেই সমস্ত পয়েন্টস এখানে ইনক্লুড থাকছে। এবং তার সাথে ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের লাইভ মার্কেটেও সাপোর্ট থাকছে, এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আপনার জন্য রয়েছে। ইন্টারেস্টেড থাকলে ইনফ্লুয়েন্স হবেন না। যদি অ্যাকচুয়াল ইন্টারেস্ট থাকে স্টক মার্কেটে ডিপে ঢুকে শিখবো, তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই অবধি রাখছি। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।